সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের ইংলিশ ফর টুডে লেসন 29 এবং এটা হচ্ছে পেজ 86 পেজ। আমরা 86 পেজ এবং 87 পেজ এখানের টেক্সট থেকে শুরু করে একেবারে A1, তারপর আমাদের B1 B, আমরা এগুলা সহজে কিভাবে তোমরা এগুলো সলিউশন করবে এবং এটা অর্থ সহকারে তোমরা অনুধাবন করবে এবং তোমরা এগুলো বুঝতে সক্ষম হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখো এবং শুনো মনোযোগ দিয়ে, তাহলে এই লেসন 29-এ যা যা দেওয়া আছে তোমরা আশা করি সবগুলো সহজেই তোমরা বুঝতে সক্ষম হবে এবং তোমরা এটার অ্যান্সারে লিখতে পারবে। তো এখানে আমাদের লেসন 29-এ যেটা দেওয়া যে টেকিং এ টেস্ট, আমরা জানি টেস্ট মানে হলো আসলে পরীক্ষা, এখানে এক্সাম পরীক্ষা, এখানে টেস্ট এক্সাম। তো টেকিং এ টেস্ট অর্থ পরীক্ষা দেওয়া। আমাদের এই লেসনটা হচ্ছে পরীক্ষা দেওয়া নিয়ে। আফটার কমপ্লিটিং দ্য লেসন, মানে এই পার্টটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা সক্ষম হবে, এখানে অ্যাবল টু সক্ষম হওয়া, উইল বি অ্যাবল সক্ষম হবে, কি সক্ষম হবে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, রিড তারা পড়তে পারবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে, রিটেন ইনস্ট্রাকশনস লিখিত নির্দেশনা। আমরা যদি এই পার্ট অর্থাৎ এই লেসনটা আমরা পড়ার পরে আমরা পড়তেও পারবো এবং বুঝতে পারবো লিখিত কোনো নির্দেশনা দেখে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আমরা পাঠ্যাংশ বা যে অনুচ্ছেদ যে টেক্সট দেওয়া থাকবে শিক্ষার্থীরা সেটা পড়তে পারবে এবং বুঝতেও সক্ষম হবে। তাহলে দুইটা বিষয় এখানে আমরা শিখলাম, যে একটা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। অর্থাৎ এখানে এই পাঠ্যাংশটি পাঠ শেষ করা শিক্ষার্থীরা সক্ষম হবে দুইটা বিষয়, একটা লিখিত নির্দেশ তারা পড়তে এবং বুঝতে, পাশাপাশি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং পাঠ্যাংশ পড়তে বুঝতে তারা সক্ষম হবে। এটা আমরা এ নাম্বার রিড দ্য প্যাসেজ বিলো, বলছে আমাদের নিচের প্যাসেজটি অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো। হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার, টুইন শব্দের অর্থ হলো যমজ। হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা, হ্যানা এবং তার যমজ বোন বিনা, বোথ উভয়ই, বোথ শব্দের অর্থ হলো উভয়ই, স্টাডি ইন ক্লাস 6, তারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে অধ্যয়ন করে। স্টাডি শব্দের অর্থ হলো অধ্যয়ন করা, কিন্তু এখানে আমরা পড়ে এটা বলতে পারি। দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল, এখানে দে আর হ্যাভিং অর্থ হচ্ছে যে আসলে তারা দিচ্ছে, হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল, তারা অর্ধবার্ষিক পরীক্ষা, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। এখন বিদ্যালয়ে তারা তাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা সেই পরীক্ষা দিচ্ছে। এই সম্পর্কে যেহেতু দুইজনে তারা যমজ বোন এবং তারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে দুইজনেই, দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে তাদের অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। টুডে আজ দে আর গোয়িং টু টেক, তারা যাচ্ছে দিতে দ্য ইংলিশ টেস্ট। টুডে আজ দে আর গোয়িং টু, তারা যাচ্ছে টেক দিতে দ্য ইংলিশ টেস্ট, ইংরেজি পরীক্ষা। এখানে হচ্ছে যে টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট, তারা আজ তারা ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে। দেয়ার টিচার মিস সীমা চৌধুরী, তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে প্রবেশ করেন। দেয়ার টিচার মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম, এখানে এন্টার শব্দের অর্থ হলো প্রবেশ করা, ক্লাসরুম শ্রেণীকক্ষ, টিচার এখানে শিক্ষক, যিনি মিস যেহেতু এই জন্য আমরা শিক্ষিকা বলবো। দেয়ার টিচার তাদের শিক্ষিকা
মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে প্রবেশ করেন। বিফোর শব্দের অর্থ হলো আগে বা পূর্বে। দ্য টেস্ট স্টার্টস অর্থাৎ পরীক্ষা শুরুর পূর্বে। শি গিভস তিনি কি দিলেন বা সাম ইনস্ট্রাকশনস কিছু নির্দেশনা টু দ্য ক্লাস শ্রেণীতে। তাহলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অর্থাৎ বিফোর দ্য টেস্ট স্টার্টস পরীক্ষা শুরু হওয়ার পূর্বে শি গিভস সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস তিনি শিক্ষার্থীদের কিছু দিক নির্দেশনা দিলেন বা প্রদান করলেন। এখানে দেওয়া মানে প্রদান করা। তো তিনি পরীক্ষা নিতে গেলেন, এজন্য শিক্ষার্থীদেরকে তিনি পরীক্ষা শুরু করবে কিছু দিক নির্দেশনা প্রদান করেন। A1 দেওয়া আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো, and write down the instructions এবং কি করতে হবে আমাদের রাইট ডাউন লিখতে হবে দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো দ্যাট মিস চৌধুরী যেটা মিস চৌধুরী মে গিভ দ্য সিচুয়েশন। তাহলে আমাদের বলছে নিচের আমাদের বাক্যগুলো পড়তে বলছে আমাদেরকে প্রথমে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স এবং এরপরে আমাদেরকে কি বলতে হবে যে আমরা কোনো পরিস্থিতি মিস চৌধুরী কি দিক নির্দেশনা দেবেন বলে মনে হয় আমরা তা লিখব। রাইট ডাউন এবং লেখো দ্য ইনস্ট্রাকশনস এই নির্দেশনাগুলো দ্যাট মিস চৌধুরী মে গিভ দ্য ইচ সিচুয়েশন অর্থাৎ এখানে কোনো পরিস্থিতিতে। তাহলে আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পড়ো and write down the instructions that Miss Chaudhary may give in each situation অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে আমরা কিছু শূন্যস্থান বা গ্যাপ দেখতে পাবো, ওখানে আমাদেরকে নির্দেশনাগুলো লিখতে হবে। এই জন্য এখানে বলছে যে মে গিভ ইন ইচ সিচুয়েশন অর্থাৎ কোনো পরিস্থিতিতে মিস চৌধুরী কি দিক নির্দেশনা দিবেন বলে মনে হয় এটা আমাদেরকে লিখতে বলছে। যে নিচের বাক্যগুলো পড়ো এবং কোনো পরিস্থিতি মিস চৌধুরী কি দিক নির্দেশনা দিবে বলে মনে হয় তা লেখো। ইউজ ডু নট অর ক্যান নট বলছে এখানে ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় ডু নট অথবা ক্যান নট ব্যবহার করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমরা এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো আমরা বা ওয়ার্ডগুলো আছে আমরা এগুলো দেখে নিই এবং অর্থ আমি তোমাদের সহজে যাতে তোমরা বুঝতে পারো লিখে রাখছি। যে রাইট ডাউন শব্দের অর্থ হলো লেখা, টক শব্দের অর্থ হলো কথা বলা, পুট আওয়ে সরিয়ে ফেলা, রিড পড়া, কপি নকল করা, স্টার্ট শুরু করা, গো যাওয়া, বি কোয়াইট চুপ হও বা চুপ থাকো আমরা যখন বলি তখন আমরা এটা ব্যবহার করি যে বি কোয়াইট। এ নাম্বারও যেহেতু করে দেওয়া আছে এখানে বলছে টিচার কামস ইনটু দ্য ক্লাস শিক্ষিকা শ্রেণীতে প্রবেশ করলেন, যেহেতু শিক্ষিকা ক্লাসে প্রবেশ করলেন অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং এ লট অফ নয়েজ। এখন নয়েজ শব্দের অর্থ গোলমাল করা, চেঁচামেচি করা, এটা হচ্ছে নয়েজ। এ লট অফ মানে প্রচুর। তো এখানে বলছে যে টিচার কামস ইনটু দ্য ক্লাস শিক্ষিকা ক্লাসে প্রবেশ করলেন এবং কি দেখলেন অ্যান্ড ফাইন্ডস এবং দেখলেন বা দেখতে পান দ্য স্টুডেন্টস মেকিং এ লট অফ নয়েজ যে শিক্ষার্থীরা হইচই করছে, প্রচুর হইচই করছে। অ্যান্সার আমরা তাহলে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে শিক্ষিকা আসলে এই তাহলে কি নির্দেশনা দিবেন এই পরিস্থিতিতে ছাত্ররা গোলমাল করতেছে। কোনো শিক্ষক ক্লাসে প্রবেশের পরে যদি এই অবস্থা দেখে উনি কি নির্দেশনা দিবে সেটা হচ্ছে বি কোয়াইট। শিক্ষিকা মানে শিক্ষক তখন বলবেন যে বি কোয়াইট চুপ থাকো বা চুপ হও, প্লিজ চুপ হও। ডু নট মেক এনি নয়েজ গোলমাল করো না, কোনো শব্দ করো না। ডু নট মেক এনি নয়েজ কোনো শব্দ করো না। তাহলে আমরা এখানে একটা ইনস্ট্রাকশনস বুঝলাম যে এটা বি কোয়াইট এটা দিতে হবে, বাকিগুলো আমাদের লিখতে হবে। এটা করে দেওয়া আছে।
বি নাম্বার হলো টিচার সিজ বুকস অ্যান্ড পেপারস অন স্টুডেন্টস ডেস্ক। টিচার কি দেখলেন, মানে শিক্ষিকা শিক্ষার্থীদের টেবিলের উপর বই এবং কাগজপত্র দেখলেন। শি টেলস দ্যাম, তিনি তাদেরকে বললেন, কি বললেন তিনি, যে এখানে বলছে ড্যাশ অল বুকস অ্যান্ড পেপারস ফ্রম ইউর ডেস্ক, মানে ড্যাশ অল বুকস অ্যান্ড, অর্থাৎ তোমাদের সকল বই এবং কাগজপত্র ডেস্ক থেকে কি করো। তাহলে আমরা এখানে পুট অ্যাওয়ে অর্থাৎ সরিয়ে ফেলা, আমরা এটা পুট অ্যাওয়ে দিতে পারি। তাহলে টিচার সিজ বুকস অ্যান্ড পেপারস অন স্টুডেন্টস ডেস্ক, শিক্ষিকা যখন কি দেখলেন, যে শিক্ষার্থী টেবিলের বই এবং কাগজপত্র দেখতে পান, তখন কি বললেন, শি টেলস দ্যাম, তিনি তাদের বলেন, পুট অ্যাওয়ে অল বুকস অ্যান্ড পেপারস ফ্রম ইউর ডেস্ক, তোমাদের টেবিল থেকে সকল বই এবং কাগজপত্র সরিয়ে রাখো। সি নাম্বার হলো শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস অ্যান্ড সেজ, শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস, তিনি শিক্ষার্থীদেরকে কি দিলেন, প্রশ্নপত্র দিলেন, অ্যান্ড সেজ, এবং বললেন ড্যাশ ইউর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। তো শিক্ষিকা যখন প্রশ্নপত্র দিলেন, তখন তিনি সাধারণত কি বললেন, যে যেহেতু বলছে এখানে ইউর নেম, ক্লাস, মানে এগুলো, তো এগুলো কি হয়, এগুলো লিখতে হয়। আমরা তাহলে লিখবো রাইট ডাউন ইউর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। তাহলে আমরা কি বলতে পারি, যে শিক্ষিকা যখন তাদেরকে পরীক্ষার্থীদেরকে কি দিলেন, প্রশ্নপত্র দিলেন, তখন তিনি কি বললেন, যে তোমাদের নাম, শ্রেণী, সেকশন, রোল নাম্বার, বিষয় এবং তারিখ লেখো, রাইট ডাউন, লেখো। ডি নাম্বার হচ্ছে শি গিভস দ্য কোশ্চেন পেপারস, তিনি কি করছে, তাদেরকে তিনি প্রশ্নপত্র দিলেন। এখানে হলো প্রথমে আমরা সি নাম্বার দেখলাম, তিনি পরীক্ষার খাতা দিলেন, পরে ডি নাম্বার হচ্ছে শি গিভস দ্য কোশ্চেন পেপারস, তিনি প্রশ্নপত্র দিলেন, অ্যান্ড টেলস দ্যাম, এবং তাদের বললেন ড্যাশ দ্য কোশ্চেন কেয়ারফুলি, আসলে প্রশ্নটা যত্ন সহকারে কি করে পড়তে হবে, মানে পড়তে বললেন। তাহলে আমরা কি দিব, রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। শি গিভস দ্য কোশ্চেন পেপারস, তিনি প্রশ্নপত্র দিলেন তাদের, অ্যান্ড টেলস দ্যাম, এবং তাদেরকে বললেন রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি, প্রশ্নগুলো যত্ন সহকারে পড়ো। ই নাম্বার হচ্ছে ড্যাশ ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। এখন এখানে বলছে আমরা কি লিখতে পারি, বলছে ড্যাশ ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। আসলে এখানে বলা হচ্ছে অন্য কারো খাতা দেখে লেখো না, মানে নকল করো না, সহজ। আমরা এখানে কি লিখবো, যেহেতু এখানে আমাদের বলছে ইউজ, ডু নট অর ক্যান নট ইফ নেসেসারি, এখানে আমরা যদি কপি লিখি তাহলে তো হবে না, আমরা লিখবো কি ডু নট, অর্থাৎ ডোন্ট কপি ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট, অন্য কারো খাতা দেখে লেখো না। অ্যাপ নাম্বার হচ্ছে ড্যাশ উইথ আদার্স, অর্থাৎ অন্য কারোর সাথে তুমি কথাও বলো না তোমরা, তাহলে আমরা এটা লিখবো ডোন্ট টক উইথ আদার্স, অর্থাৎ অন্যদের সাথে কথা বলবে না। জি নাম্বার হলো ইউ ড্যাশ আউট বিফোর 1 hour ইজ ওভার, অর্থাৎ আমরা জানি পরীক্ষার হলে প্রবেশের পর 1 ঘন্টার আগে বের হওয়া যায় না, আমরা তাহলে এখানে লিখবো ইউ ক্যান নট গো আউট, ইউ ক্যান নট গো আউট, যেহেতু আমাদের এখানে গো আছে, ইউ ক্যান নট গো, তোমরা যেতে পারবে না 1 ঘন্টা শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ ইউ ক্যান নট গো আউট, বাইরে যেতে পারবে না তুমি, বিফোর 1 hour ইজ ওভার, 1 ঘন্টা শেষ হওয়ার পূর্বে। ড্যাশ রাইটিং, তারপরে কি এটা হতে পারে, কি রাইটিং মানে লেখা শুরু করা, স্টার্ট রাইটিং, কারণ আমাদের এখানে স্টার্ট আছে, আমরা এখানে কি লিখবো, স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। তো এ হচ্ছে আমাদের এখানে আমরা আসলে একটা সিচুয়েশনে এখানে কি নির্দেশনা দেওয়া যায়, কি নির্দেশনা হতে পারে, মূলত এটা শেখানোর জন্য, এবং এটা শেখানো যাতে অভ্যস্ত হয়, সবাই সক্ষম হয়, এই জন্য আমাদের এখানে এই পার্টটা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা এবার দেখি আমাদের 87 পেজ, অর্থাৎ বি নাম্বার। আমাদের 87 পেজে বি নাম্বার বলছে লুক অ্যাট দ্য ফলোয়িং সাইন্স। আমরা লুক অ্যাট দ্য ফলোয়িং সাইন্স,
অর্থ হচ্ছে সায়েন্স। সায়েন্স শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। এখানে নিচের চিহ্নগুলো বলছে আমাদের দেখতে। লুক অ্যাট দ্য ফলোয়িং সায়েন্স, নিচের চিহ্নগুলো অর্থাৎ এখানে আমরা যে প্রতীকগুলো দেওয়া আছে, চিহ্নগুলো দেওয়া আছে, এটা আমাদের দেখতে বলছে। তো এটা দেখে আমরা আসলে বলতে পারাটা এবং এটা আমরা যেন আসলে চিনতে পারা, কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি বা রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে আমরা যাই, আমরা এই চিহ্নগুলো আসলে আমরা আমাদের নজরে পড়বে। তো আমরা যদি আসলে এই চিহ্নগুলো সম্পর্কে পরিচিত হই তো আমাদের জন্য সহজ হবে। যেমন এখানে নাম্বার 1-এ যে চিহ্নটি দেওয়া আছে, আমরা দেখলাম যে এরকম মাইক অর্থাৎ হর্নের মতো একটা দেওয়া, এবং এর মধ্যে এই যে এটা মূলত আসলে ব্যান্ড, এটা হলো একটা ব্যান্ড অর্থাৎ নিষিদ্ধ যেটা করা হয় সেই প্রতীক বা নিষেধ। তা আমরা এটা দ্বারা কি বুঝি, এখানে এইচ দেওয়া আছে, আমরা এটা এখানে এরকম চিহ্ন দেখলে আমরা এটা বুঝবো এখানে আসলে হর্ন বাজানো নিষেধ। আমরা এবার গাড়িতে যদি থাকি বা নিজে আমি ড্রাইভ করি, আমরা এরকম চিহ্ন দেখার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে এখানে হর্ন বাজানো নিষেধ। নাম্বার 2, আমরা এখানে দেখবো যে একটা ডাস্ট বক্স বা একজনের এরকম একটা ব্যক্তির এখানে সাইন দেওয়া, চিহ্ন দেওয়া আছে, এবং যেন কি একটা রাখতেছে কিছু একটা। এরকম আমরা যদি কোথাও চিহ্ন দেখি, আমরা যখন আসলে সাধারণত কোনো পার্কে যাই অথবা আমরা কোথাও যাচ্ছি, আমি কিছু খাচ্ছি, খাওয়ার পরে যে ময়লা, আমাদের চিপস হতে পারে, কোনো সময় কলা খেয়ে কলার খোসা, এই যখন আমরা এরকম চিহ্ন দেখব তখন হলো কি ডাস্টবিনে ময়লা ফেলুন। আমরা এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যত্রতত্র ময়লা না ফেলে আমাদের ডাস্টবিনে ফেলতে হবে, ডাস্টবিনে ময়লা ফেলুন, এবং এটা আমরা সচরাচর আমরা এটার সাথে পরিচিত। নাম্বার 3 যেটা এখানে এখানে ঘাস অর্থাৎ একটা ঘাসের মতো দেওয়া, আবার উপরে একটা ক্রস দেওয়া, কিপ অফ দ্য গ্রাস, এখানে লেখাই আছে এটা। তো এরকম আসলে এরকম এখানে ঘাস হতে পারে, অনেক সময় অনেকের ফসলের মাঠ হতে পারে। তো যদি এরকম চিহ্ন দেওয়া থাকে, ক্রস চিহ্ন, অর্থাৎ এখানে লেখা, এটা বোঝা গেল যে এটা মারানো নিষেধ। তো এখানে যদি ঘাস দেওয়া আছে, আমরা ঘাস মারানো নিষেধ, আমরা এই চিহ্ন দ্বারা এটাই বুঝবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাউন্টারের মতো একজন আছে, এখানে এক ভদ্র মহিলা কাউন্টার, এবং এখানে আছে কেশিয়ার অর্থাৎ উনি কেশিয়ার। এখানে এটা সাধারণত আমরা কোনো প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠানে আমরা গেলে তখন আমরা আসলে এই প্রতীকটা বা এই চিহ্নটা দেখতে পাবো। এটা দ্বারা আমরা কি বুঝি যে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিন, অর্থাৎ এই কাউন্টারে আমাদের টাকা জমা দেওয়ার জন্য। আবার এই চিহ্নটা এটা এখানে স্লো লেখা, স্লো মানে আমরা জানি আসলে ধীর। আবার নিচে লেখা আছে প্লেগ্রাউন্ড অর্থাৎ মাঠ, একজন এখানে দৌড়াচ্ছে। কিন্তু যেহেতু এখানে স্লো, এইরকম আমরা যদি চিহ্ন দেখি আমরা তার মানে বুঝাবো এখানে ধীরে চলতে হবে। ধীরে চলা বলতে এটা যেহেতু এখানে মাঠ, খেলার মাঠ, তো এখানে খেলার মাঠে সাধারণত খেলাধুলা হয়, এখানে আমাদেরকে ধীরে চলতে হবে। সামনে যদি খেলার মাঠ থাকে, তো আমরা গাড়ির ক্ষেত্রে যখন আমরা ড্রাইভ করব তখন আমাদের এরকম, বা আমরা চলাচলের ক্ষেত্রে এই চিহ্নগুলোর সাথে আমরা পরিচয় হবো অবশ্যই। তো এখানে আমরা এটা দ্বারা বুঝলাম যে ধীরে চলুন। এই এবার আমাদের বি নাম্বার অর্থাৎ যেটা B1 আমরা সেটা দেখব। আমাদের B1 দেওয়া আছে fill in the blanks in the following sentences to complete the instructions for the above signs. Use the words in the box, add, do not if necessary. তো এখানে আমাদের যে বলছে যে fill in the blanks, আমরা কি করতে হবে, আমরা শূন্যস্থান পূরণ করব নিচে সেন্টেন্স বাক্যগুলোর। আমি আবার বলছি B1 fill in the blanks in the following sentences, আমাদের বলছে যে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে। টু কমপ্লিট দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো সম্পন্ন করতে। টু কমপ্লিট সম্পন্ন করতে, দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো। ফর দ্য অ্যাবাভ সাইন্স অর্থাৎ ফর দ্য অ্যাবাভ সাইন্স, ফর দ্য অ্যাবাভ সাইন্স উপরের চিহ্নগুলোর জন্য, উপরে আমরা যে চিহ্নগুলো সম্পর্কে পরিচিত হলাম এগুলোর জন্য। ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, বক্সের শব্দগুলো ব্যবহার করো। অ্যাড, ডু নট ইফ নেসেসারি, প্রয়োজন হলে ডু নট যোগ করো, অর্থাৎ আমরা যেখানে প্রয়োজন আমরা সেখানে ডু নট যোগ করতে বলছে। তো বক্সে যে শব্দগুলো আমরা কি কি আছে দেখি। ইউজ, এটা অর্থ ব্যবহার করা। ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। পে, পে শব্দের অর্থ পরিশোধ করা। থ্রো, থ্রো শব্দের অর্থ নিক্ষেপ করা।
ড্রাইভ অর্থ চালানো, আর ব্লো অর্থ বাজানো। আমরা প্রথম নাম্বার 1 লাগছে হসপিটাল অর্থাৎ সামনে হাসপাতাল ড্যাশ। হাসপাতাল সামনে থাকলে তাহলে কি করা যাবে না, হর্ন বাজানো নিষেধ। ডু নট ব্লো হর্নস, অর্থাৎ আমরা লিখব ডু নট বা ডোন্ট ব্লো হর্নস, আমাদের হর্ন বাজানো নিষেধ। নাম্বার 2 ড্যাশ অন দ্য গ্রাস, গ্রাসের মধ্যে কি করা যাবে না, এখানে আমরা বলছি অর্থাৎ হাঁটা যাবে না, যেহেতু মারানো নিষেধ। আমরা লিখব ডু নট ওয়াক অন দ্য গ্রাস, ঘাসে মারানো বা ঘাসের উপর হাঁটা নিষেধ, কারণ হাঁটলেই তো ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ড্যাশ লিটার ইন পাবলিক প্লেসেস, ড্যাশ লিটার ইন পাবলিক প্লেসেস, অর্থাৎ এখানে যেখানে জনবহুল যে স্থানগুলো আছে সেখানে কি করা যাবে না, ডু নট থ্রো লিটার ইন পাবলিক প্লেসেস, জনবহুল স্থানে আসলে আবর্জনা ফেলা নিষেধ। ড্যাশ দ্য ওয়েস্ট বিন, কী করতে হবে আমাদের এখানে, ড্যাশ দ্য ওয়েস্ট বিন, আবর্জনার পাত্র, ইউজ, আমরা লিখব ইউজ দ্য ওয়েস্ট বিন, আবর্জনার পাত্র ব্যবহার করুন। নাম্বার 4 হচ্ছে ড্যাশ ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, তাহলে আসলে ক্যাশ কাউন্টারে কি দেওয়া হয়, যেহেতু গুডস এখানে হচ্ছে ইউর গুডস, মানে আপনার মালামালের মানে দাম পরিশোধ করতে হবে, তাহলে পে ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, অর্থাৎ ক্যাশ কাউন্টারে মালামালের দাম পরিশোধ করুন। 5 নাম্বার হচ্ছে ড্যাশ কেয়ারফুলি, যত্ন সহ কী করতে হবে, ড্রাইভ কেয়ারফুলি, অর্থাৎ সাবধানে গাড়ি চালান। চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আহেড, সামনে ছেলে মেয়েদের বা শিশুদের খেলার মাঠ, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আহেড, সামনে শিশুদের খেলার মাঠ, এজন্য সাবধানে গাড়ি চালান। তো আমরা এরকম নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেখে আমরা বুঝতে হবে এবং এই অনুযায়ী আমরা পূরণ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টসে জানাবে, এবং তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে, তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।